আসছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন H.G. ওয়েলসের লেখা গল্প দ্য কোন। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 13ই ডিসেম্বর 2020 সালে। শুরু হচ্ছে দ্য কোন। এখন অন্ধকার ঘনিয়ে এসেছে। আজ বেজায় গুমট, গরম পড়েছে, তাছাড়া আকাশের মুখ ভার। সূর্যাস্ত হলেও মাঝ গ্রীষ্মের এই সন্ধ্যায় আকাশে ইতিউতি ছড়িয়ে রয়েছে সূর্যের টুকরো টুকরো আভা। হাওয়া প্রায় নেই বললেই চলে। তাও ওরা দুজনে জানলার সামনে বসেছিলেন, টাটকা বাতাসের ছিটে ফোঁটার আশায়। বাইরের বাগানে ঝোপঝাড় গাছ নিষ্কম্প, এক বিন্দুও দুলছে না। রাস্তায় গ্যাস বাতির উজ্জ্বল কমলা আলো এই মাঝ সন্ধ্যের নীলচে ভাবের সাথে মিলেমিশে একসা। আরো দূরে যেখানে আকাশ আর জমি এক হয়ে গিয়েছে, সেখানে মিটমিট করছে রেলওয়ে সিগন্যালের 3টে আলো। মহিলা এবং পুরুষটি নিচু গলায় কথা বলছিলেন। চাপা এবং ঈষৎ কাঁপা গলায় পুরুষটি প্রশ্ন করলেন, ও তোমায় সন্দেহ করে না তো? ও কোনো সন্দেহ করে না। নিজের কাজ এবং জ্বালানির দাম ছাড়া ও কোনো কিছু নিয়েই ভাবে না। ওর চিন্তা শক্তির অত জোর নেই। এই লোকগুলো নীরস প্রকৃতির, যেন যেন লোহা দিয়ে তৈরি। এদের হৃদয় বলে কিছুই নেই। মহিলার মুখে অসন্তোষের ছাপ স্পষ্ট। জানলার দিকে ফের মুখ ঘুরিয়ে বললেন, ওর হৃদয় নেই, আমি নিশ্চিত। একটা চাপা গুম গুম শব্দ আসছিল। এবার সেটা আরো জোরালো হয়ে উঠল। আশেপাশের নিস্তব্ধতায় সবকিছুতেই তরঙ্গ খেলে গেল। লোহার সাথে লোহার টরেটক্কায় এই গুমট সন্ধে মুখর হয়ে উঠল। স্টিম ইঞ্জিনে টানা একটা ট্রেন প্রবল গতিতে ছুটতে ছুটতে উদয় হল। বাড়ির দরজা জানলা আসবাবপত্র কেঁপে উঠল। একটা দুটো তিনটে করে 8টা জবরদস্ত কামরা টেনে আনা ইঞ্জিনটা শটান ঢুকে গেল একটা টানেলের পেটের মধ্যে। পড়ে রইল ক্ষীণ হতে থাকা সেই গুম গুম শব্দ তরঙ্গ আর ইঞ্জিনের কালো ধোঁয়ার অবশিষ্টাংশ। পুরুষটি মাথা নেড়ে আঙুল তুলে বললেন, এই জায়গাটা আগে কি সুন্দর সজীব ছিল, এখন অভিশপ্ত হয়ে গিয়েছে। ওইদিকে গেলে সৌন্দর্যের আর কিছুই দেখতে পাওয়া যায় না, শুধু কারখানা আর জঘন্য ধোঁয়া উগরানো চিমনির সারি। কিন্তু এই সবেরই শেষ আছে। এই নিষ্ঠুরতার শেষ আসছে, কারণ আগামীকাল। শেষ কথাটা ফিস ফিস করে বললেন পুরুষটি। তাঁর কথার খেই ধরেই মহিলাটি জানলার দিকে তাকিয়ে বললেন, আগামীকাল। পুরুষটি আলতো করে নিজের হাতটা মহিলার হাতে রাখলেন। অন্ধকারে আচমকা উষ্ণ স্পর্শ পেয়ে মহিলা একটু চমকে উঠলেন। দুজনের চোখাচোখিতে মহিলার দৃষ্টি যেন একটু নরম হলো। কোমল গলায় বললেন, তুমি আমার সব। ভাবতে অবাক লাগে জানো, তুমি এভাবে আমার জীবনে পা রাখলে, নতুন রাস্তা দেখানোর জন্য। নতুন রাস্তা? এই সুন্দর দুনিয়া, এই প্রেমের দুনিয়ার রাস্তা তো তুমি আমাকে দেখালে রড। আবেগের মেঘে ভেসে আসা কথার এই ধারায় বাধা সৃষ্টি করল একটা ধাতব খুট শব্দ। ঘরের দরজাটা খুলে ঢুকে কেউ বন্ধ করল। পুরুষটি বিদ্যুৎ স্পৃষ্টের মতো ছিটকে সরে এসে ঘুরে দেখল ঘরের আবছা আলোয় একটা অবয়ব দাঁড়িয়ে। আলো আঁধারির মধ্যে সেই অবয়বের মুখ অস্পষ্ট দেখা যাচ্ছে। ঘন ভুরু, চোখের তলায় গাঢ় ভাবলেশহীন ছোপ। এতক্ষণ জানালার সামনে বসে থাকা পুরুষটির মাথায় তখন হাজারটা প্রশ্নের ঢেউ খেলছে। দরজাটা কখন খুলল? ও কি কিছু শুনতে পেয়েছে? কিছু দেখতে পেয়েছে? একটা থেকে আরেকটা প্রশ্ন মাথা তুলছে। ঘরে তখন নিরবচ্ছিন্ন নৈশব্দ। সেটাই ভেঙে গলা খাকারি দিয়ে নবাগত লোকটা বলল, রট, তুমি এখানে? রউটের হাত পা আর নিজের নিয়ন্ত্রণে নেই।
জানলার একটা পাল্লা ধরে অতি কষ্টে দ্রুত ওঠানামা করা গলায় বললেন, আরে হরক্স, তুমি কখন এলে? বুঝতেই পারিনি। এবার হরক্স নামের লোকটা কেমন তেড়া বেঁকা পা ফেলে ওই আবছা আলো থেকে বেরিয়ে এসে দুজনের সামনে এসে দাঁড়ালেন। দুজনের দিকেই এক দৃষ্টি তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড। মহিলাটির হঠাৎ মনে হলো তার হৃদয় যেন বরফের টুকরোতে পরিণত হয়েছে। যদিও সেই পরিবর্তনের কোনো ছাপই তিনি নিজের গলায় পড়তে দিলেন না। একদম স্বাভাবিক গলায় বললেন, আমি একটু আগে মিস্টার রডকে বলছিলাম যে তুমি যে কোনো মুহূর্তেই এখানে এসে হাজির হবে। মিস্টার হরক্স ঘরের একপাশ থেকে একটা চেয়ার টেনে বসলেন। তার হাত দুটো শক্ত মুঠোতে বন্ধ। চোখে দেখা দিয়েছে একটা আস্ত ফার্নেস। ওই জ্বলন্ত চোখ খানিক ঘোরাফেরা করল ঘরের বাকি দুই সদস্যের ওপর। একবার তার বিবাহিতা স্ত্রী, যাকে তিনি সবটা দিয়ে ভরসা করেছেন, আর তারপর সেই লোকটার উপর যার নাম মিস্টার রড, যিনি তার বিশ্বস্ত বন্ধু বলে দাবি করেন নিজেকে। একটা অজানা আবেগ প্রত্যেকের গলার কাছে দলা পাকিয়ে রয়েছে, একটা শব্দও উচ্চারণ করতে দিচ্ছে না। এই দম চাপা পরিস্থিতিটা শেষমেশ মিস্টার হরক্সই ভাঙলেন। শান্ত গলায় জিজ্ঞেস করলেন, তুমি আমার সাথে দেখা করতে চাইছিলে? হ্যাঁ, বটেই তো, দেখা করতেই তো এসেছিলাম। কি জন্য দেখা করতে চাইছিলে? মনে আছে তুমি কথা দিয়েছিলে যে চাঁদের আলো আর ধোঁয়ার মিশে যাওয়ার সেই দুর্দান্ত এফেক্টটা তুমি আমায় দেখাবে। আমি বলেছিলাম চাঁদের আলো আর ধোঁয়ার মিশে যাওয়ার এফেক্ট তোমায় দেখাবো? বলেছিলাম কি? হয়তো বলেছিলাম। আরে বলেছিলে বই কি, তাই তো ভাবলাম আজ রাতে যদি তোমার সাথে এই দৃশ্য দেখতে ওই ফ্যাক্টরির দিকটায় যাওয়া যায়। আবার একটা বিরতি, যে বিরতিতে বিরাজ করছে ওই শব্দ। রড ভাবতে চেষ্টা করলো তার যুক্তিটা লাগসই হলো তো। কতক্ষণ আগে এই লোকটা ঢুকেছে ঘরে। দরজার আওয়াজ শোনা মাত্রই তো দুজনে পরস্পরের কাছ থেকে সরে এসেছে। হরক্সের গলার স্বর শুনে কিছুই বোঝার নেই। সেই গলা রসকসহীন, কোনো আবেগের চিহ্ন নেই সেখানে। তার চোখ আবার তার স্ত্রী এবং মিস্টার রডের ওপর পর্যায়ক্রমে ঘুরল। তারপর কি যেন মনে হওয়ায় মিস্টার হরক্স চনমনে হয়ে উঠে বললেন, রাইট রাইট, বিলক্ষণ বলেছিলাম, মনে পড়েছে। বলেছিলাম এই দুই মিশে কিরকম নাটকীয় একটা দৃশ্য তৈরি হয় সেটা না দেখলে বিশ্বাস করতে পারবে না। এই কথাটা কি করে ভুললাম? কি যে হয় আমার মাঝে মধ্যে। দেখো, তোমার যদি অসুবিধে হয় তাহলে। আরে অসুবিধে কিসের? কোনো অসুবিধেই নেই। ঘরের পরিবেশ সামান্য হলেও বদলেছে, আর তার সাথেই মিসেস হরক্সের গলায় ফিরে এসেছে আগের কনফিডেন্স। উৎসুক গলায় তিনি তার স্বামীকে বললেন, তোমার সেই আশ্চর্য থিওরি যে এই দুনিয়ায় শুধু যন্ত্রকেই একমাত্র সুন্দর বলা যেতে পারে, বাকি সবই কুৎসিত, সামলে মিস্টার রড। আপনারও যেন এই থিওরিতে আবার বিশ্বাস না জন্মায়, তাহলে উনি আপনাকে ছাড়বেন না। এটাই ওনার সৃষ্টি করা থিওরি, ওনার ওয়ার্ক অফ আর্ট। স্ত্রীর এই হালকা মেজাজের কথাতে মিস্টার হরক্স হাসলেন না, বরং একটু গম্ভীর গলায় দূরের কোনো জিনিসের দিকে তাকিয়ে তিনি বললেন, আমি আবিষ্কার করতে একটু সময় নিই, কিন্তু যখন আবিষ্কার করি আর যেটা আবিষ্কার করি। তারপর তোমার আবিষ্কারে কি হয়? মিস্টার হরক্স আচমকা উঠে দাঁড়িয়ে মাথা নেড়ে বললেন, না, কিছুই না। তারপর রডের দিকে এগিয়ে এসে তার কাঁধে নিজের বিশাল হাতটা রেখে বললেন, চলো তবে যাওয়া যাক। আবছা অন্ধকারে আরো খানিকক্ষণের নীরবতা। ঘরের কেউই কিছু ঠাহর করতে না পেরে অন্য দুজনের দিকে তাকিয়ে রইলেন। মিস্টার হরক্সের হাতখানা রডের কাঁধে আলতো করে চাপ বাড়ালো। রডের চেহারাখানা ছোটখাটো। উনি একটু অপ্রস্তুত হাসি হেসে বললেন, হ্যাঁ নিশ্চয়ই, এগোনো যাক। ঠিক আছে, চলো তবে। মিসেস হরক্স চুপ করে দাঁড়িয়ে রইলেন। তিনি নিজের স্বামীর স্বভাব প্রকৃতি জানেন। আজ এই লোকটাকে নিয়ে কি মতলবে বেরোচ্ছেন? মনের মধ্যে একটা অশুভ সংকেত আকার নিচ্ছে কেন?
দুজন দরজার দিকে এগিয়ে গেলেন। মিস্টার হরক্সের হাত তখনও রটের কাঁধে রাখা। দরজার কাছাকাছি দাঁড়িয়ে রট হঠাৎ ঘুরে দাঁড়ালেন। আরে, আমার টুপিটা কোথায়? বাপরে বাপ, এমন ভাব করছেন যেন কোনো এক বিশাল রত্ন সম্ভার ফেলে যাচ্ছেন। এই তো এইখানে, আপনার টুপি এই নিন। চেয়ারের পেছন থেকে টুপিখানা বের করে রটের হাতে তুলে দিলেন মিসেস হরক্স। দুজনের আঙুলগুলো পরস্পরকে স্পর্শ করল কয়েক মুহূর্তের জন্য। মিসেস হরক্সের মন মরিয়া চেষ্টা করছে চিৎকার করে বলতে, তুমি যেও না, যেও না, ওর সাথে ও সুবিধের মানুষ নয়। পেয়েছো টুপিটা? বাহ, খুব ভালো ব্যাপার। আচ্ছা, বেরোবার আগে মিসেস হরক্সকে বিদায় জানাবে না? জানাও জানাও, এই তো সুযোগ। শেষ কথাগুলোতে হরক্সের গলায় একটা অনির্বচনীয় সুর খেলে গেল। সেই সুর একটা অজানা হুমকির হাতছানি। রট এসবের তল পেলেন না। তিনি টুপিখানা হাতে নিয়ে অভিবাদন জানিয়ে বললেন, শুভ সন্ধ্যা মিসেস হরক্স, আশা করি আবার দেখা হবে। মিস্টার হরক্স দরজার পাল্লা ধরে দাঁড়িয়েছিলেন। রট বেরিয়ে যেতেই উনি এক ঝলক নিজের স্ত্রীর দিকে তাকালেন, তারপর কোনো কথা না বলে বেরিয়ে গেলেন। সিঁড়িতে তাদের পায়ের আওয়াজ পাওয়া গেল। ভারী পায়ের আওয়াজটা অবশ্যই মিস্টার হরক্সের। রটের পায়ের শব্দ তার চেহারার মতোই পলকা। তবে স্বীকার করতেই হচ্ছে, দুটো পায়ের আওয়াজ দুজনকে যোগ্য সঙ্গত দেয়, বাদ্যযন্ত্রের মতো। দুজনকে বাড়ির দরজায় অল্প সময়ের জন্য দেখা গেল, তারপর গাছগাছালির আড়ালে অদৃশ্য হয়ে গেলেন দুজনেই। মিসেস হরক্স অনেকক্ষণ জানলার সামনে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে রইলেন। গ্যাস ল্যাম্পের হলদেটে আলো তাদের মুখের ওপর পড়ল, কিন্তু কারোর মুখ দেখেই আঁচ করা গেল না মনে কি চলছে। জানলা থেকে সরে এসে উনি ধপ করে মোটা আর্মচেয়ারটাতে বসে পড়লেন। দূরে অবস্থিত ফার্নেস থেকে আলোর ফুলকি আকাশটাকে রাঙিয়ে তুলেছে। মনের আধার কাটেনি যদিও। বাইরে বেরিয়ে গুমোট ভাবটা আরো বেশি করে টের পেলেন রট। বেজায় অস্বস্তি লাগছে। তিনিও মিস্টার হরক্স পাশাপাশি হাঁটছিলেন। আশপাশ কোনো রকম পজিটিভিটির উদ্রেক করে না মনে। সামনে বেশ খানিকটা খোলা জায়গা ছড়িয়ে রয়েছে। একটা নীলচে আভাতে মাখামাখি হয়ে গিয়েছে ধুলো, ধোঁয়া আর ছেঁড়া ছেঁড়া কুয়াশা। দূরে গাছগাছালির আউটলাইনকে চিহ্নিত করেছে সোনালি আলোর গ্যাসপাতি। কয়েকটা বাড়ির খোলা জানলা থেকে আলো ভেসে আসছে। কোথাও কোথাও সোনালি আলোর ঔজ্জ্বল্য একটু বেশি। হয় কোনো ফ্যাক্টরিতে সন্ধ্যের পরেও কাজ চলছে, অথবা কোনো পাবে হুড়তির হুল্লোড়। একটু এগিয়েই চোখে পড়ল সারি সারি চিমনি। কোনোটা দিয়ে কটু গন্ধযুক্ত ধোঁয়া বেরোচ্ছে, আবার কয়েকটি চুপচাপ দাঁড়িয়ে। অন্যদিকে কয়েকটা কলিয়ারি। রেল লাইনটা এখান অবধি এগিয়ে এসেছে। অন্ধকারে বোঝাই যাচ্ছে মালগাড়ির বগিগুলোকে শান্টিং করা হচ্ছে। লোহার ঘটাং ঘটাং লেগেই রয়েছে, আর তার মাঝে মাঝে শোনা যাচ্ছে স্টিম ইঞ্জিনের দম ছাড়ার শব্দ। এই রেল লাইন আর সারিবদ্ধ টিলার মাঝে দাঁড়িয়ে রয়েছে জেডা কোম্পানির ব্লাস্ট ফার্নেসের বিশাল সিলিন্ডার। নিকশ কালো আকাশে অকাতরে ধোঁয়া আর আগুনের ফুলকি ছুঁড়ে দিচ্ছে। তাদের পেটের মধ্যে রয়েছে গনগনে তরল ধাতু। তার সঙ্গেই রয়েছে রোলিং মিলের যান্ত্রিক ঘর্ষণের কর্কশ আওয়াজ, যেন কেউ প্রকাণ্ড একটা হাতুড়ি দিয়ে সবকিছু ঝালাই পেটাই করে সিধে করছে। লোহা লক্করের এই কারখানাতেই ম্যানেজারের কাজ করেন মিস্টার হরক্স। ওদের সামনে দানব তুল্য 2 সিলিন্ডারের একটিতে অনেকখানি জ্বালানি ঢালা হলো। আগুনের শিখা আরো লকলকিয়ে উঠল। দমবন্ধ করা নিস্তব্ধতাকে দূর করতেই রট বলে উঠলেন, না, এই ফার্নেসের রঙের খেলা সত্যিই লাজবাব। তবে আজ চাঁদের আলোর এফেক্টটা এখনো ঠিকঠাক চোখে পড়ছে না। দিনের আলোর ছিটে ফোঁটা এখনো আকাশের এখানে ওখানে লেগে রয়েছে যে। হ্যাঁ, দিনের আলোর ছিঁটে ফোঁটা, ঠিক ধরেছ। দিনের আলোর ছিঁটে ফোঁটা এখনো থেকে গিয়েছে। জানো রট, এই থেকে যাওয়াটা ভারী অদ্ভুত। কোনো কিছুকে ফুটে উঠতে দেয় না,
ওই দেখো দেখো, চাঁদের আলো কেমন ফ্যাকাশে হয়ে রয়েছে। সেই রূপলি আলোর জিল্লা কোথায়? এদিকটা এসো বরং, এদিকে সিনারি যদি একটু ভালো হয়। এসো এসো। মিস্টার হরক্স এগিয়ে এসে রটের হাতটা ধরলেন। 5টা আঙুল যেন লোহার শেকলের মতো তার ছোটখাটো শীর্ণ হাতে বসে গেল। রট অবাক হয়ে চাইলেন মিস্টার হরক্সের দিকে। ব্যাপার কি? চোখাচোখির মধ্যে দিয়ে দুজোড়া চোখ যেন অনেক অব্যক্ত কথা পেশ করল। মিস্টার হরক্সের আঙুলগুলো শক্ত হয়েই শিথিল হয়ে গিয়েছিল। এই অস্বস্তিকর পরিস্থিতি বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণের মধ্যেই তারা পাশাপাশি হাঁটতে শুরু করলেন। রড, তুমি অন্ধকারে হোঁচট খেতে পারো, দাঁড়াও, আমি তোমার হাতটা ধরছি। রটের মনে হলো লোকটা কি এবার নিজের ব্যবহার জাস্টিফাই করার জন্য যুক্তি দিতে শুরু করলেন। ভাবনা যাই হোক, তিনি পর মুহূর্তেই অনুভব করলেন যে সঙ্গীর এক হাতের আঙুলগুলো এবার তাঁর কনুইকে শক্ত করে পেঁচিয়ে ধরেছে। জোরে জোরে পা ফেলে এগোতে থাকা হরক্স বললেন, বাস লেনের দিকে রেলওয়ে সিগন্যালের ওপর খাসা এফেক্ট দেখতে পাবে। এই ধোঁয়াটে আবহাওয়াতে লাল, সবুজ, সাদা রঙের কারিকুরি বেশ লাগে, কিন্তু তুমি এর মর্ম বুঝবে। আমার ফার্নেসগুলো দেখেছ কেমন সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে? এই যে আমরা টিলার ঢাল বেয়ে নামছি, আর ওদিকে মাথা তুলে দাঁড়িয়ে সে আমাদের কুর্নিশ জানাচ্ছে। দারুণ ব্যাপার না রট? ওই ডান দিকের ফার্নেসটা দেখেছ? ওটা ওটা আমার সন্তান সম। নিজের হাতে ওটাকে আমি তৈরি করেছি। 70 ফিট লম্বা। লোহার কাজে ওর জুড়ি নেই। গত 5 বছরে একটি বারও ঝামেলা করেনি। এই ফার্নেসটা আমার বিশেষ পছন্দের। ওই যে টকটকে লাল দেখতে পাচ্ছ? তোমাদের মতো কাব্যিক মনের মানুষ বলবেন উজ্জ্বল উষ্ণ কমলা। কে রট? হ্যাঁ, তাই তো? দ্যাটস দ্য পাডলার্স ফার্নেস। আর ওই যে অন্ধকারে 3টে ঘন কালো কালো কি দেখতে পাচ্ছ? ওই যে স্টিম হ্যামারের শব্দ রট, ওইটা হচ্ছে রোলিং মিলস। এই এলাকা এমন আওয়াজে মুখর থাকে। দারুণ সব কাজ হচ্ছে রট, দারুণ। এসো এসো। এক নিঃশ্বাসে কথা বলে মিস্টার হরক্স হাঁপিয়ে উঠেছিলেন। এবার দম নেওয়ার জন্য থামলেন। তার আঙুলগুলো তখনও আঁকড়ে ধরে রয়েছে রটের হাত। সেটা আরো শক্ত হয়েছে। ঢাল বেয়ে নেমে এসে তিনি সরাসরি রেলওয়ে লাইনের দিকে হাঁটা দিলেন। মানুষটার মধ্যে কিসের একটা ভর হয়েছে। রটের অস্বাচ্ছন্দ্য বাড়ছিল। এবার তিনি গলায় হালকা ক্ষোভ আর মুখে হাসি ফুটিয়ে বললেন, আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু ভাই, তুমি সর্বশক্তি দিয়ে আমায় টানতে টানতে নিয়ে যাচ্ছ কেন বলো তো? হাত তো ধর থেকে আলাদা হওয়ার জোগাড় হলো। ওমা, তাই নাকি? হাত শরীর থেকে আলাদা করে দিচ্ছিলাম। আই এম এক্সট্রিমলি সরি রট। কিন্তু ভায়া, বন্ধুর সাথে এই হাতে হাত দিয়ে চলা তোমার থেকেই তো শিখেছি রট। মিস্টার হরক্স কথাগুলো হেসে হেসেই বলছিলেন। প্রত্যুত্তরে রটও এবার হাসলেন, তবে সেই হাসি 100% মিকি। তাতে আপন করে নেওয়ার থেকে আক্রোশের ধার বেশি। তাহলে তোমার এখনো শেখা বাকি আছে, বিশেষত তার সূক্ষ্মতর দিকগুলো। ওরে বাবা, হাতে তো পুরো কালশিটে ফেলে দিয়েছো দেখছি। মিস্টার হরক্স আর কোনো দুঃখ প্রকাশ করলেন না। টিলার ঢাল বেয়ে নেমে এসেছেন তারা। সামনে রেলওয়ে লাইনের ফেন্স মাথা তুলেছে। ছড়িয়ে রয়েছে আয়রন ওয়ার্কস, অর্থাৎ লোহার সেই কারখানাটা। শহরের আলো এই ঢাল বেয়ে নামতেই অদৃশ্য হয়ে গিয়েছে। রেল লাইনের ফেন্সের পাশে কয়েক ধাপ সিঁড়ি, লাইন পেরোনোর ব্যবস্থা, আর তার পাশেই লোহার গুঁড়ো মাখা কাদার ছিটে লাগা একটা সাইনবোর্ডে সাবধান বাণী, চলন্ত ট্রেন থেকে সাবধান। মিস্টার হরক্স মাথা নেড়ে বেশ সন্তুষ্টির সাথে হাত তুলে বললেন, ফাইন এফেক্টস। ধরো এইদিকে যদি ট্রেন আসে, তখন আরেকটা এফেক্ট যুক্ত হয়। ভসভসে বেরিয়ে আসা ধোঁয়া, চারপাশে কেমন একটা ম্লান কমলা ভাব, ট্রেনের সামনে থাকা ওই চলচলে হলদে আলোটা। ফাইন এফেক্টস।
ফাইন এফেক্টস, বুঝলে রট? ফার্নেসগুলো আগে আরো ভালো, আরো সুন্দর ছিল। তারপর তাদের মধ্যে কোনস বসিয়ে গ্যাস বাঁচানো শুরু হলো। কোনস? সেটা আবার কি জিনিস? কোনস মানে কোনস, বুঝলে রট? কিভাবে বসালে? এই যে সামনেই একটা আছে। আগে এই খোলা সিলিন্ডার আর চিমনির মধ্যে দিয়ে লকলকে আগুন বেরিয়ে আসতো, ফলে সকালে লাল আর কালো ধোঁয়ার একটা মিনার তৈরি হতো, আর রাতে তার জায়গা নিত আগুনের স্তম্ভ। এখন সেটা আমরা পাইপের মাধ্যমে অন্যদিকে ঘুরিয়ে সেটাকে পুড়িয়ে ব্লাস্ট গরম করি, তাই ওপরের অংশটুকু একটা কোণ দিয়ে ঢেকে রেখেছি। কিন্তু তাহলে মাঝে মধ্যে ধোঁয়া আর আগুনের শিখা বেরিয়ে আসছে কি করে? কারণ কোনটা এক জায়গায় ফিক্সড নয়, চেন আর লিভারের সাহায্যে সেটা ঝোলানো রয়েছে এবং খুব কায়দা করে ভারসাম্য রাখা হয়েছে। ইটস অল অ্যাবাউট ব্যালেন্স, মাই ডিয়ার ফ্রেন্ড। ব্যালেন্সের ব্যাপার, আর একটু কাছে গেলেই বুঝবে। অন্যথায় ওর মধ্যে জ্বালানি ভরার কোনো রাস্তাই থাকবে না। তাই মাঝে সাঝে যখন কোণের অবস্থানের একটু হেরফের হয়, তখনই ওই ফুলকি, আগুন বা ধোঁয়া বেরিয়ে আসে। খুবই জটিল ইঞ্জিনিয়ারিং রড, ভেরি কমপ্লিকেটেড। ও, আই সি। চাঁদের আলো এখন একটু উজ্জ্বল বলে মনে হচ্ছে। এগোনো যাক তবে। রটের কাঁধে হাত রেখে মিস্টার হরক্স রেলওয়ে লাইনের দিকে এগোলেন, যেন ট্রেন লাইনের দিকে মৃদু ঠেলেই দিলেন। কিন্তু তারপরেই এমন একটা ঘটনা ঘটল যেটা স্বয়ং নিয়তিও হয়তো আন্দাজ করতে পারেনি। হরক্সের যে হাতটা রটের কাঁধের উপর শক্ত করে রাখা ছিল, সেটাই এবার একটা মোটা ফাঁসের মতো তার গলায় পেঁচিয়ে বসলো, আর তারপরেই রটের শরীরটা হ্যাঁচকা মেরে শূন্যে তুলে পেছনে নিয়ে এলো। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যাওয়ার সময়টুকুও পেলেন না রড। তার আগেই রেল লাইনের ওপর গমগমিয়ে এসে হাজির হয়েছে একটি স্টিম ইঞ্জিন, আর তার পেছনে সারিবদ্ধ কয়েকটা কামরা। ইঞ্জিনের লাল আর হলদেটে কমলা আলো তাদের দুজনকে প্রায় গিলে খায় আর কি। শরীরটা শূন্যে থাকাকালীন রটের সাথে একবার হরক্সের চোখাচোখি হয়। ট্রেনটা লোহার ঝংকার তুলে তেড়ে ফুঁড়ে আয়নওয়ার্কসের দিকে চলে গেল। মৃত্যু এরকম ভাবে আলতো করে ছুঁয়ে বেরিয়ে গেলে মনে শান্তি হয় না, বরং তার বদলে আসে সন্দেহ, যাকে দূর করার জন্য কোনো পরিষ্কার উত্তরের খোঁজ দূর দূরান্ত অবধি পাওয়া যায় না। রটের মনে হলো ওকে আমায় ইচ্ছাকৃতভাবেই লাইনের উপর চেপে ধরেছিল, তারপর শেষ মুহূর্তে টেনে সরালো। ও কি বুঝতে পেরেছে যে? হরক্সের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, দ্রুত ওঠানামা করছে তার চওড়া ছাতি। একটু ধাতস্থ হয়ে তিনি বললেন, সাবধান বাণীটা ওই জন্যই ওখানে টাঙানো রয়েছে রড, চারপাশে দেখে তবেই। আমি বুঝতেই পারিনি যে ট্রেনটা এত কাছে এসে পড়েছে, না হলে কি আর এখানে পা রাখি? আসলে কি যে হয়েছে আমার, নার্ভস, আই টেল ইউ। আরে ঠিক আছে, বাদ দাও ওসব কথা। ভাড়া থেকে থাকলেও এখন সেটা কেটে গিয়েছে। তোমায় কোণের কথা বলছিলাম না রড? সব কথা শুনতে পেরেছ নাকি কিছু কিছু ব্যাপার মাথার উপর দিয়ে গিয়েছে? হ্যাঁ, না, সবটা শুনিনি, মানে এত কিছু একসাথে হজম করা। কোনটা দেখোনি তার ব্যাপারে শোনোনি, তাই তো? হ্যাঁ। তাহলে তো ঠিক হয়েছে। তাহলে একদম ঠিক আছে। দেখোনি বা শোনোনি যখন, তখন কিছু হতে দেওয়া যায় না। না না না, কোনো মতেই না। ঠিকই করেছি, ওখানে কিছু হতে না দিয়ে। হরক্স আধ মিনিট মতো গুম হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর আবার মুখ ঘোরালেন কারখানার দিকে, আর উচ্ছ্বসিত কণ্ঠে তার প্রশংসা শুরু করলেন। দেখেছ, কাজটা লোহার হতে পারে, কিন্তু এর মধ্যেও প্রাণ রয়েছে রড, এর মধ্যেও প্রাণ রয়েছে। দেখেছো দেখেছো, ওই ওই ঢিবিগুলো কি সুন্দর দেখাচ্ছে দূরে দূরে, ওই যে ওখানে স্ল্যাগ যুক্ত হচ্ছে। দেখেছো রড, ঢালু বেয়ে কিরকম লাল পদার্থ গড়িয়ে পড়ছে। ওইদিকে নয়, ওইদিকে নয়, পাডলিং ফার্নেসের দিকে।
খাল কাটা হয়েছে, সেইটা তোমাকে দেখতে হবে রড। চলো চলো। হরক্সের অনর্গল কথার মধ্যে অধিকাংশই রটের কানে ঢুকছিল না। হরক্স আবার তার হাতটা ধরে পাশাপাশি হাঁটছিলেন। কয়েক মিনিট আগে ঘটে যাওয়া ঘটনাটা রড ঠিক মন থেকে ছেড়ে ফেলতে পারছেন না। হরক্স কি সত্যি তাকে লাইনের ওপর চলন্ত ট্রেনের সামনে কয়েক মুহূর্তের জন্য জাপটে ধরে রেখেছিলেন? কেন মানতে চাইছে না, কিন্তু মনের গহনে থাকা একটা অনুভূতি তাকে বলে চলেছে, তুমি খুন হতে হতে নিস্তার পেয়েছ। হরক্সের মধ্যে যে একটা রাক্ষসে প্রবৃত্তি রয়েছে তার প্রমাণ রট আগে পেয়েছেন। আশঙ্কাগুলো প্রশ্নে পরিণত হলো। তবে কি ও আমাদের ব্যাপারটা জানতে পেরেছে? ও কি বুঝে গিয়েছে? তাই জন্যেই ও আমায় শেষ করে দিতে চাইছে। প্রাণের ভয় ভারী অদ্ভুত বস্তু। মনে কাঁপুনি ধরিয়ে দিয়ে আবার তাকে শান্ত করার জন্য প্রবোধ বাক্য সরবরাহ করে। রট এবার ভাবতে শুরু করলেন, না, কিন্তু মেরে ফেলতে চাইলে আমাকে ধাক্কা দিয়ে ট্রেনের তলায় ফেলে দিয়ে মজা দেখতে পারত। সেটা তো করলো না। ওই তো আমায় টেনে সরিয়ে আনলো। মেরে ফেলতে চাইলে সরিয়ে আনবে কেন? না 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 না, আমি বোধহয় বেশি ভাবছি। না, সম্ভবত হরক্স কিছুই শুনতে পায়নি। ও হয়তো কোনো কারণে আমাকে হিংসে করে, তাই এমনটা করছে। যার ব্যাপারে রট এত ভাবছিলেন তার মধ্যে কোনো ভাবান্তর কিন্তু নেই। তিনি দিব্যি আপন মনে চারপাশটা হেঁটে দেখছিলেন ও দেখাচ্ছিলেন। এবার হরক্স ছাইয়ের ঢিপি ও খালের দিকে হাঁটতে শুরু করলেন। রট স্বাভাবিক হওয়ার খাতিরেই বললেন, চাঁদের আলোটা যেন চারপাশে একটা ফিনফিনে চাদর ছড়িয়ে রেখেছে না? হ্যাঁ, বেশ লাগছে দেখতে। এটা কিছুই নয় রড। আমাদের কারখানার পাশে খালের শোভা দেখলে মাথা ঘুরে যাবে। বুঝতে পারবে প্রকৃতির এই খেলাকে আঁকার ছলে ধরা কারো কম্য নয়। একদিকে চাঁদের আলো, অপরদিকে কারখানার আগুন আর তার লালচে ঝলকানি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তুমি ভায়া নিউ কাসলের এগলি ওগলিতে পড়ে থাকো, তুমি এসব জিনিস দেখবে কি করে রড? দুজনে কথা বলতে বলতে চারপাশে ছড়িয়ে থাকা স্তূপাকৃত ছাই, রাবেশ আর কয়লাতে ছয়লাভ গলি থেকে একটু খোলা জায়গায় এসে দাঁড়ালেন। এখানে রোলিং মিলের শব্দটা ভালোই জোরে আসছে। তিনজন ফ্যাক্টরি ওয়ার্কারের সঙ্গে দেখা হওয়ায় তারা নিজেদের টুপিতে হাত দিয়ে হরক্সকে অভিবাদন জানালেন। অন্ধকারে মুখ না বোঝা গেলেও হরক্সের চেহারা খানা তো মার্কা মারা। ওই দশাশই চেহারা চিনতে কেউ ভুল করবে না। রড ভাবলেন এই তিনজনকে কিছু একটা বলা উচিত, কিন্তু কিছু বলার আগেই তিনটে মানুষের ছায়ামূর্তি অন্ধকারে মিলিয়ে গেল। কেন কথা বলতে চাইছিলেন? নিজেকে বাঁচানোর জন্য? কিন্তু একটু আগেই তো তাকে তার মন ভরসা জোগালো এই বলে যে তিনি হয়তো একটু বেশিই ভাবছেন। হরক্স এবার রটের দৃষ্টি আকর্ষণ করার জন্য হাত তুলে দেখিয়ে বললেন, ওই যে দেখতে পাচ্ছ রড, দ্যাটস আ ক্যানাল। ক্যানাল অর্থাৎ খাল। খাল নাকি রক্তাক্ত একটা জলাশয়, ঠিক যেমন গল্প উপন্যাসে পাওয়া যায়। রটের মনে হলো এরকম অদ্ভুতুড়ে জায়গা তিনি আগে কখনো দেখেননি। রং লাল, প্রায় গজ 50 ওপরে একটা নজল জাতীয় জিনিস থেকে গরম জল এসে পড়ছে এই খালের ভেতরে। গরম আর ঠান্ডায় মিলেমিশে একটা মৃদু ফোঁস জাতীয় আওয়াজ সৃষ্টি করছে। সেখান থেকে উঠে আসছে একটা অবয়বহীন বাষ্প, যেন এক অশরীরী আত্মা প্রকাশিত হচ্ছে। মস্ত কালো ফার্নেস এই খাল, ঝালাই পেটাইয়ের বাজখাই আওয়াজ, ছেঁকে ধরে থাকা ধোঁয়াটে কুয়াশা, সব মিলিয়ে মাথায় ঘূর্ণি ধরে। কি একটা মনে হওয়ায় রড খালের কিনারা থেকে একটু দূরে দাঁড়িয়ে রইলেন। হরক্স বললেন, এখানে সবই লাল, ঠিক কোনো এক হত্যাকাণ্ডের মতো লাল, আর ভয়ঙ্কর কোনো পাপের মতোই গরম, পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার মতো গরম। আবার ওই দিকটাতে যেখানে চাঁদের আলো খেলা করছে,
ওই জায়গাটা ধবধবে সাদা, ওখানে সব কিছু পরিষ্কার, মৃত্যুর মতো পরিষ্কার। ব্যাপারটা কি কে জানে, মৃত্যুর মতো সাদা, পাপের মতো লাল, এসবের আবার রং হয় নাকি? লোকটার মাথায় যে কি ঘুরছে, ঘুরিয়ে ঘুরিয়ে কোনো কথা মনে করাতে চাইছে। রট, বি কেয়ারফুল, সাবধানে পা ফেলে এদিকে এসো। রটের ধন্দ লাগলো। কারখানার একটা অংশে গিয়ে কাঁচের গোলাকৃতি জানালার মতো একটি জিনিসের মধ্যে দিয়ে উঁকি মারলেন দুজনে। দেখলেন ব্লাস্ট ফার্নেসের জঠরে গনগনে সর্বনাশা আগুন, যার কাছে অসাবধান হওয়া মানেই সব শেষ। কাঁচের পেছন থেকে দেখলেও সে আগুন চোখে সবুজ নীল ঝিলমিল ধরিয়ে দেয়। হরক্স এবার রডকে অন্যদিকে নিয়ে এলেন। ঘড়াং শব্দে লিফট নেমে এসে দাঁড়ালো তাদের সামনে। কিছু বলার আগেই এই লিফট তাদের নিয়ে এলো বড় সিলিন্ডারের একদম মাথায়। এখানেই লাইম ওকার জ্বালানি ভরা হয়। ফার্নেসের ওপর একটা সামান্য জায়গা পায়ে হাঁটার জন্য, নিচে সর্বগ্রাসী আগুন, যার উত্তাপ এত ওপরেও বেশ টের পাওয়া যাচ্ছে। হঠাৎ রটের মনে আশঙ্কাগুলো আবার টকবকিয়ে উঠল। নিচে ফার্নেসটার মতোই। হরক্সের সাথে এখানে আসাটা কি উচিত কাজ হলো? যদি কোনোভাবে জানতে পারে, একটা সামান্য ধাক্কা লাগলেই নিচে পড়ব। ফার্নেসের জ্বলন্ত ধাতুর মধ্যে আমার শরীরটা স্রেফ উবে যাবে। 1 সেকেন্ডেরও কম সময়। গড! সালফারের কটু গন্ধে চারপাশটা ভারী, বেশিক্ষণ থাকলে গা গোলাতে শুরু করে। এতক্ষণে অন্ধকার গভীর হয়েছে, চাঁদ উঠেছে। দূরে আবছা হয়ে আসা নিউকাসলের ওপর চাঁদের স্পটলাইট। আয়রন ওয়ার্কসের খালটা এঁকে বেঁকে একটা নড়বড়ে সেতুর উপর দিয়ে গিয়ে বার্সলেমের দিকে চলে গেছে। গরমেও শরীরে কাঁপুনি ধরে, টের পেলেন রড। তবে এখানে আবহাওয়ার জন্য নয়, কাঁপুনির নেপথ্যে নাগপাশের মতো আষ্টে পৃষ্ঠে ধরা ভয়টা রয়েছে। হরক্সের উচ্চ স্বরে রটের সম্বিত ফিরে এলো। রট, এই যে এই কোণটার কথাই তোমায় বলছিলাম, আর তার নিচে 60 ফিট আগুন আর গলিত মেটাল, মোল্টেন মেটাল, বুঝলে? ব্লাস্টের মধ্যে দিয়ে হাওয়া এমন ভাবে বয়ে যায় যেন সোডা জলের বোতলের মধ্যে দিয়ে গ্যাস। রড হ্যান্ডরেলটা শক্ত হাতে ধরে কোণের দিকে তাকালেন। অসহনীয় গরম চারপাশে, ফুটন্ত লোহা আর ব্লাস্ট ফার্নেসের পরিবেশ, আর তার সঙ্গে হরক্সের গমগমে গলা। চাঁদের খেলা দেখতে এসে এ যেন মানসিক অত্যাচারের মাঝে পড়েছেন। তবে অস্বাচ্ছন্দ্য এখন আর মানসিক নয়, শারীরিকও। এখান থেকে যথাসম্ভব তাড়াতাড়ি বেরোতে হবে। হরক্সের যেন কোনো অসুবিধেই হচ্ছে না। তিনি ওরকম গমগমে গলা নিয়েই বলে চললেন, মাঝখানের টেম্পারেচার 1000 ডিগ্রির আশেপাশে হবে। এই গলিত লোহার নিঃশ্বাস একটানা সহ্য করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। ওপরের দিকে টেম্পারেচার 300 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হবে। 300? হ্যাঁ, তোমার হাড় মজ্জা সেদ্ধ করতে সেকেন্ডের বেশি নেবে না, তার কমও নিতে পারে। ওরে বাবা! বুঝলে রট, তোমার হাড় মজ্জা সেদ্ধ করে দেবে। রড 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য মুখ অন্যদিকে ফেরাতেই ঘাড়ে একটা পেশির চাপ অনুভব করলেন। এইটুকু সময়ের মধ্যে চুপিসারে এগিয়ে এসে তাকে জাপটে ধরেছে হরক্স। এবার বাছাধন, এবার কোথায় যাবে? এবার আরে কি হচ্ছে এটা হরক্স? পা হড়কালে আমরা দুজনেই বাঁচবো না। ছেড়ে দাও। না, দুজনে হড়কাবো না। দিস ইজ মাই প্লেস, ড্যাম ইট। এইটা আমার জায়গা, আমার কারখানা। এইখানে আমার পা হড়কায় না রট, আজ হড়কাবে না। তবে তোমার যা হবে রট, কি খারাপ লাগছে রট। তোমার যে অবস্থা করব সেটা দেখার জন্য তো তুমি থাকবে না রট, সেটা দেখার জন্য
রট মরিয়া চেষ্টা করছেন তখন। প্রাণের ভয় মানুষকে শক্তিশালী করে তোলে, কিন্তু ওই বর্ধিত শক্তি নিয়েও রট সুবিধে করতে পারলেন না এই দীর্ঘদেহী লোকটার কাছে। মরিয়া হয়ে গোটা শরীরে ঝাঁকুনি খাইয়ে বললেন, ছাড়ো ছাড়ো, হরক্স হরক্স ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো আমায়, ছাড়ো। হরক্সের জামা খামচে ধরতে গিয়ে টাল সামলাতে পারলেন না। তার একটা পা হাঁটার জায়গা থেকে শূন্যে বেরিয়ে এলো। নিজেকে সামলানোর চেষ্টা করতে গিয়েই কোণের সর্বনেশে উত্তাপ আর তার ভেতরের কালান্তক বাস্তব ছুঁয়ে গেল তার গাল, কুনুই আর কাঁধ। রট চিৎকার করে কোণের চেন ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু ফল হলো উল্টো। কোণ ওই টানে নেমে গেল, আর হতভাগ্য রডকে ঘিরে ধরল একটা লাল খোলস। মূর্তিমান বিভীষিকা, এক অতিকায় সরীসৃপের জিভের মতো গরম লালচে আগুনের পদার্থ রটের শরীরের স্বাদ নেওয়ার চেষ্টা করল। রট একটা পোড়া গন্ধ পেলেন খুব কাছ থেকেই। এই গন্ধ আসছে তার নিজের শরীর থেকে। হাতের চামড়া পুড়ছে, বিশ্রী গন্ধ। চিৎকারটা বেরিয়ে এলো অজান্তেই। প্রাণের ভয় সাংঘাতিক হলেও তার মধ্যে একটা শেষ চেষ্টার আশা থাকে। সেটাকে অবলম্বন করেই ওই চেনটাকে ধরে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করলেন রড। চিৎকারটা মাঝে থেমেছিল, কিন্তু একটা মোক্ষম ঘায়ে সেটা আবার তার গলা দিয়ে বেরিয়ে যেন ওই লোহা লক্করের আওয়াজের মতোই তীব্র। মাথায় কি যেন একটা মিসাইলের মতো উড়ে এসে লাগলো। কি এটা? কালো, শক্ত, লাল আগুনের খোলসটা আর অল্প সময়ের মধ্যেই পুরো ঘিরে নেবে রডকে। চারিদিকে লাল, আর ওপরে মুখে পৈশাচিক হাসি নিয়ে রেলের ওপর জ্বালানির পাত্রের ওপর পা রেখে দাঁড়িয়ে আছে হরক্স। আগুনের শিখা আর ধোঁয়ায় তাকে ধবধবে সাদা লাগছে। লাল পাপ আর সাদা মৃত্যু। এবার ওই ধবধবে সাদা অবতারের মধ্যেই গলা ফাটিয়ে চিৎকার করে উঠলেন হরক্স। আয়রন ওয়ার্কসের আওয়াজ, রটের যন্ত্রণা ক্লিষ্ট চিৎকার, আর এবার প্রতিশোধের সুরে ভরপুর হরক্সের গলা এক অদ্ভুত হারমোনি তৈরি করলো। আগুনের মতোই লেলিহান গলায় হরক্স বললেন, তোর উচিত শিক্ষা। এই লোহার আগুনের চেয়েও ভয়ঙ্কর মৃত্যু আছে তোর কপালে। এই দেখ, দেখবি দেখবি তোর জন্য কি ব্যবস্থা করেছি। এই দেখ, এই দেখ। কয়লা। পাশের পাত্র থেকে কয়লা তুলে একটার পর একটা অকাতরে ছুঁড়ে মারতে শুরু করলেন হরক্স, যেন তিনি আর মানুষই না। এবার রড চেষ্টা করলেন হরক্সের মধ্যে মনুষ্যত্বের ছিটে ফোঁটা খুঁজতে। কাতর গলাতে বললেন, হরক্স, হরক্স, আমি আমার উপর বিশ্বাস, আমি তোমার ক্ষতি। হরক্স, 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 বিশ্বাস করো, দোহাই তোমার। হরক্স, হরক্স, হরক্স না! হরক্সের গলাতে ঝরে পড়ল নিখাদ ঘৃণা। উত্তাপের নিরিখে যা এই গলিত লোহাকে পাল্লা দেবে। আবার কয়লার টুকরোগুলো ছুটতে ছুটতে বললেন, চলে মর, চলে মর, চলে মরে যা তুই শালা। রাতে তোর শরীর ঠান্ডা হবে। মহিলা দেখলেই লোভী শেয়ালের মতো তাদের পেছনে ধাওয়া করেছিস। লোকের সংসারের ওপর তোর দৃষ্টি পড়লেই সেটা সেটা ছাড়খাড় হয়ে যায়। অনেকের জীবন ছাড়খাড় করেছিস, নিজেকে সামলাতে পারিস না। না, অনেক ছাড়খাড় করেছিস জীবন। এবার এবার তোর নিজের ছাড়খাড় হওয়ার পালা। তোকে খুঁজে পাওয়া যাবে না, রড। You won't be found anymore! কোনটা আরেকটু ঝুঁকে পড়ল। আগুনের আর গ্যাসের লাল খোলসটা আরো ঢেকে দিল রডকে। শরীরের হাড়, মাংস, চামড়া সব গলছে, আর গ্যাস দম নেওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছে। রডের গলা থেকে বেরোনো চিৎকারে পরিবর্তন এলো। সেটা আর্তনাদ হয়ে গোঙানিতে পরিণত হলো। আগুনের গ্রাসে তার চেহারাতে মনুষ্য জাতির আর কিছুই ছিল না। লাল খোলস সরে গেল একটু পরে। পড়ে রইল একটা শুকনো কুচকুচে কালো পাটকাঠির মতো কাঠামো, যেটাকে খানিক আগেও মানুষ বলা যেত।
মানুষ নাকি বাজ পড়া গাছ, নাকি কোনো এক কুৎসিত দুঃস্বপ্ন, নাকি কোনো প্রেত আগুন ধিকি ধিকি জ্বলছে যার শরীরের বিভিন্ন অংশে। হরক্সের শরীর কাঁপছিল রাগে, আনন্দে। শুকনো হয়ে যাওয়া মানুষটার দিকে তাকিয়ে এবার পেটের ভেতরটা গুলিয়ে উঠল। আনন্দ নিমেষে একটা ঝিম ধরা শিহরণ তৈরি করল। অনুশোচনা কি একেই বলে? হরক্স বিড়বিড় করে বলে উঠলেন, ঈশ্বর, ঈশ্বর, আমি 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 কি করলাম আমি? Oh God, I killed a man. What did আমি কি করলাম? এটা আমি কি করলাম? Oh God, oh no, ঈশ্বর, I killed a man. সামনে পড়ে থাকা ওই কালো স্তূপটা, যার কিছুক্ষণ আগেও একটা নাম আর পরিচয় ছিল, সেটা প্রাণহীন হওয়া সত্ত্বেও তিরতির করে কাঁপছিল। হরক্সের ঘাড় থেকে ব্যথা ছড়িয়ে পড়ছিল গোটা গায়ে। এবার টালমাটাল পায়ে এগিয়ে কয়লার পাত্রটা উপুড় করে দিলেন। তার ধাক্কায় রটের দেহ নিচে পড়ল। কোণের মধ্যে গ্যাস আর আগুনের একটা হালকা বিচ্ছুরণ হলো। নিচ থেকে অনেকগুলো পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছিল। একদল মানুষ দৌড়ে আসছেন। নাকি হরক্স ভুল শুনছেন? এই চারপাশের এত আওয়াজের মধ্যেও এই লোকটা চিৎকার কারুর কানে ঢুকেছে? হরক্স আর ভাবতে পারলেন না। একটু এগিয়ে গিয়ে ঝুলে থাকা চেনটা আঁকড়ে ধরলেন। হার্বার্ট জর্জ ওয়েলস বা H.G. ওয়েলসের জন্ম 21শে সেপ্টেম্বর 1866 সালে ইংল্যান্ডে। তাঁকে বলা হয় দ্য ফাদার অফ সায়েন্স ফিকশন, কারণ যদিও তাঁর সাহিত্যের পরিধি অনেক বড়, তবু ইতিহাস তাকে মনে রেখেছে তাঁর কল্পবিজ্ঞানের গল্পের জন্য। দ্য টাইম মেশিন, দি ইনভিজিবল ম্যান বা দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস এর মতো উপন্যাস এত বছর পরেও পাঠকের মনে রোমাঞ্চ সৃষ্টি করে। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন H.G. ওয়েলসের লেখা গল্প দ্য কোন। বিভিন্ন ভূমিকায় মিসেস হরক্স অয়ন্তিকা, মিস্টার হরক্স অগ্নি, মিস্টার রট সোমক, গল্প পাঠে দীপ, পর্ব পরিচালনায় সোমক, ধ্বনি পরিকল্পনা আবহ সঙ্গীত দীপক, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। সানডে সাসপেন্স শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ।